দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী। আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আছে ঈদের মৌসুম, ঈদ কেমন কাটলো আপনার? ঈদ বরাবরের মতোই পুরো সিজনটাই অনেক ব্যস্ত কেটেছে। ঈদের দিন পরিবারের সাথে। এবার একটা নতুন কাজ সংযোজন হয়েছে ঈদের সময় থেকে, আমি আসলে শুটিংয়ে ব্যস্ত। সো যাচ্ছে মোটামুটি, নট ব্যাড। একটু জানতে চাই যে আপনি ফ্যাশন উদ্যোক্তা কিভাবে হলেন, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি আসলে ফ্যাশন নিয়ে খুবই প্যাশনেট ছিলাম ছোটবেলা থেকেই। আমার ফ্যাশন খুব অ্যাট্রাক্ট করতো, যে আমি ছোটবেলা থেকেই হাতে ছবি আঁকতাম এবং কাপড়ের নকশা করতাম, এবং আমার মনে হতো যে আমি আসলে এই জগৎটাতেই থাকতে চাই সামহাও। তো এটাকে ক্যারিয়ার হয়ে যাবে কিনা সেটা আমি জানতাম না, বাট আমি আমার জিনিস ক্রিয়েট করতে পছন্দ করতাম ক্লোদিংয়ের ওপরে। তো আমার বাড়ি যেহেতু টাঙ্গাইলে, তো আমি ওখানে টাঙ্গাইলের তাঁতের শাড়ির বুনন এবং তাঁতের শাড়ির রঙের যে খেলা, ওইটা আমি খুব কাছে থেকে দেখেছি। সেইখান থেকে আমি টের পাই যে আমি আসলে এই ক্লোদিং জিনিসটা অনেক ভালোবাসি। সেটা অনলাইন বিজনেসের মাধ্যমে শুরু হয়েছিল। তো সাধারণত আসলে ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন ডিজাইনার শুনলে আমরা মনে করি যে আসলে এই খাতে হয়তো পড়ালেখা বা এই বিষয়ে পড়ালেখা করে এসেছেন। তো আপনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ডটাও কি এই বিষয়েই? না, আমি নিজে শিখিয়েছি, সেলফ স্কুল ডিজাইনার। আমার পড়ালেখা ছিল রিসোর্স ম্যানেজমেন্টে। কিন্তু আমার মনে হয় যে যেটাই করতে চায় সেটার মধ্যে যদি প্রচণ্ড আগ্রহ থাকে এবং শেখার ইচ্ছা থাকে, তাহলে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট না। আপনি যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো সাবজেক্টে পড়েই যেটাতে আপনি নিজেকে মনে করেন আপনি শেখাটাকে খেলার মতো, অনেক সময় শিখতে শিখতেই আমরা অনেক কাজে জড়িয়ে যাই, এবং শিখতে শিখতেই অনেক বড় কিছু হয়ে যায়, এবং যেখানে ডেডিকেশন থাকে অনেক বেশি, মানে যে কাজে আনন্দ থাকে। হ্যাঁ, আমি এটাই আসলে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু শব্দটা খুঁজে পাচ্ছিলাম না। আমি যখন কাজ করি আমার মনে হয় না আমি কাজ করছি, প্রতিদিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট করছি, ড্রয়িং করছি, ওইটাকে একটা ফুল প্রোডাকশন হচ্ছে যখন, আমার কাছে এটা একটা নতুন নতুন চ্যালেঞ্জের মতো এবং খুব ভালো লাগে। তারপরও ধরেন এখন তো আপনি একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার, আপনাকে অনেকেই চেনে, নিশ্চয়ই আপনার কাজের মধ্য দিয়ে আপনি এই পর্যায়ে এসেছেন। তো এই পর্যায়ে আসার ক্ষেত্রে কাদের সহযোগিতা বা আমি বলবো যে কাদের ভূমিকা আপনার বেশি ইন্সপায়ার করেছে? আচ্ছা, আমি এখানে আমাদের প্রিভিয়াস যারা, মানে আমাদের সিনিয়র যারা ডিজাইনার আছে, এখানকার টেক্সটাইল, এখানকার যে সমৃদ্ধ মেটেরিয়ালস, সেইগুলো আমাকে বরাবরই অনুপ্রাণিত করতো। আমার কোনো একটা কাপড়ের টেক্সচার দেখলে আমার ডিজাইন করতে ইচ্ছা করে, তারা সহযোগিতা বেশি করছে। দিয়ে আসেননি, সেই ক্ষেত্রে এই বিষয়ে দক্ষতা অর্জনের ক্ষেত্রে কাকে আপনি বলবেন যে তার ইন্সপিরেশন বা তার দিক নির্দেশনা, গাইড আপনাকে এটা সহযোগিতা করেছে? আচ্ছা, সো প্রকৃতির থেকে রঙের একটা অনুপ্রেরণা, আমাদের দেশের সমৃদ্ধ টেক্সটাইল, আমাদের যে ধরনের মাসলিন সিল্ক হয় সেটা। তাছাড়া আমি আমার লার্নিংয়ে একটা বড় ভূমিকা রেখেছে চন্দ্রশেখর সাহা। উনি, ওনার সাথে আমি একটা শর্ট কোর্স করেছিলাম এসএমই ফাউন্ডেশনে। এখন নতুন যারা উদ্যোক্তা তারা অনেকেই দেখে যে এসএমই ফাউন্ডেশনে একটা 3 মাসের কোর্স হয়, 7 দিনের কোর্স হয়। তো ওইটা আমি 2016-এ স্টার্ট করি। 2016-এ আমি তখন ইয়াং, মানে আমি 2013-তে শুরু করেছি, অ্যান্ড খুবই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, কিন্তু আমি জানি না আমি কোন পথে আগাচ্ছি বা আমার আসলেই কিছু হবে কি না, আমি কি আসলেই সফলতা পাবো কি না। তখন চন্দ্রশেখর সাহার ক্লাসে আমরা 60 জন স্টুডেন্ট ছিলাম, 3টা ব্যাচ মিলে। তো 60 জনের মধ্যে আমাদের একটা সাবমিশন ছিল, যেখানে আমার টপিক পড়েছিল যে আমি বিজয় দিবসের ডিজাইন করব। তো উনি আমাদেরকে একটা ব্রিফ দিয়েছিলেন। তো সেই অনুযায়ী আমি প্রোডাক্টটা যখন ডেভেলপ করি, আমরা 7 ডেজের মতো টাইম পেয়েছিলাম। সেইটা দেখার পর, মানে আমাদের 60 জনের একটা কনফারেন্স রুমের মধ্যে ডিজাইন বাছাই করা হচ্ছিল, তখন স্যার হঠাৎ করে বললেন যে সবাই এখানে আসো, মানে স্যারকে ঘেরাও করে সবাই দাঁড়ালো। তখন উনি বলছিলেন যে আমি আসলে খুঁজছিলাম যে এতগুলো ডিজাইনারের মধ্যে কে আমাকে ওই এক্সাইটমেন্টটা ক্রিয়েট করে, যার ডিজাইন দেখে আমি সকাল থেকে আমি আনন্দিত হতে পারি নাই।
তা আমার কথা বলছিলেন যে আমি যে বিজয় দিবসে শাড়িটা করেছি ওইটা আমাদের এক্সিবিশন হওয়ার কথা ছিল জাতীয় জাদুঘরে। তো উনি বলেছিলেন যে আমার শাড়িটা জাতীয় জাদুঘর রেখে দিবে, এত সুন্দর একটা প্রোডাক্ট হয়েছে। উনি বলছিলেন যে এই 60 জন স্টুডেন্টের মধ্যে তুমি একজন যে আমাকে খুব ডিজাইনটা আমাকে আনন্দিত করেছে এবং এক্সাইটেড করেছে। তো উনি বলেছে যে আমি আসলে সঠিক পথে আগাচ্ছি। এবং ওনার আরেকটা কথা আমার খুব মনে আছে এখনো, যখন আমি আমার ডিজাইন করা প্রোডাক্টটা আমি নিজে পরে বাইরে যাই বা আমি যদি পড়তে পারি এবং আমি যখন পরে বাইরে যাই তখন যদি মানুষ একটা রিয়াকশন দেয় ভালোর দিকেই বেশি হয়, সেটা তার মানে আমি সঠিক পথে আগাচ্ছি। কারণ হচ্ছে আপনি যে পোশাকটা ডিজাইন করবেন সেটা তো পরার জন্যই করবেন, বিক্রির জন্যই করবেন। সো আমরা যদি শুধু এক্সপেরিমেন্টাল করতে থাকি, কেউ আর পারচেস না করতে পারে, কেউ আর ওইটাকে দেখে এক্সাইটেড না হয়, তাহলে তো বিজনেসটা আগাবে না। সো আমি ওইটাও ফলো করি। আমি নিজের পোশাক যখন পরে বাইরে যাই কতজন মানুষ কি রিয়াক্ট করলো, কতজন ভালো বললো, সো আমার 100%ই ভালো বলা থাকে আর কি। নিশ্চয়ই। আরেকটু জানতে চাই যে আসলে এই যে প্রফেশনটা আপনি বেছে নিলেন সেখানে আসলে পরিবারের সমর্থনটা কতটুকু ছিল? কারণ উদ্যোক্তা হওয়া, বিশেষ করে ফ্যাশন ডিজাইনের মতো একটা খাতে কাজ করা, সেখানে পরিবারের সমর্থন আসলে কতটুকু পেয়েছি? পরিবার আসলে বুঝতে পারতো না যে আমরা সবাই, আমার বাসার ভাই বোনরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন, সবাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে চাকরি এবং বিসিএস বা ডক্টর ইঞ্জিনিয়ার এরকম একটা সেফ লাইফ অ্যান্ড খুব সিকিউরড একটা প্রফেশন হবে এটাই চাইতো সবাই। তো আমি একটু বাসায় না জানিয়ে কাজটা করতাম। যদিও আমার ছোট ভাই শখের ফটোগ্রাফার, সে নিজে এক্সপেরিমেন্ট করে করে অনেক ভালো ছবি তোলে। তো আমার ভাই বোনদের সাপোর্ট সবসময়ই ছিল, যে কোনো ভালো উদ্যোগে সবাই আসলে সাপোর্ট করে। বাবা চাইতেন আমি খুব বোল্ড অ্যান্ড স্ট্রং একটা পজিশন রাখি সোসাইটিতে, এটা সব মেয়েদের জন্যই তার। কারণ মেয়েদের যেটা হয় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমার বাবা চাইতেন আমি সামহাও এটা যেন মিস না হয়ে যায়। মনে করতো যে এইটা ক্লোদিং বিজনেস, এটাখানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকবে না, বিজনেসে অনেক বেশি স্ট্রেস হয়। তো এই জন্য যে থাকে না অনিশ্চয়তার জন্য আমি মানে তাদেরকে জানাতে চাইতাম না, কারণ ওনারা দুশ্চিন্তা করবে। সো তারা কি চাইতেন ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন? আমি পড়াশোনা শেষ করে বিসিএস দিব, বা তারও আগে যখন আমি রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি হলাম তার আগে বাবা চাইতেন আমি ল পড়ি। আমার বাবা লয়ার ছিলেন। তো আমি আসলে ওই প্রফেশনটাকে আমার একটু ভয়ই লাগতো, বা আমিও আসলে শুরু থেকে কলেজের পর থেকে আমার এই ডিজাইন করা পাশাপাশি করে যাচ্ছিলাম আমার পড়াশোনার পাশাপাশি। সো আমার মনোযোগটা ছিল আমার ক্লোদিং বিজনেস স্টার্ট হবে এরকম জায়গায়। এখন তো মানে সাফিয়ার সাথীকে সবাই চেনে, তার একটা সমাজে জায়গা তৈরি হয়েছে। এখন আসলে তারা কিভাবে দেখে বিষয়টাকে? পরিবার বরাবরই মানে আসলে সাপোর্ট মানসিকভাবে করেছে। এখনো আসলে রিস্ক ফ্যাক্টরগুলো নিয়েই বেশি ওয়ারিড থাকে যে আমি বেশি স্ট্রেসফুল প্রজেক্ট নিয়ে ফেলছি কিনা, কাজে বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে কিনা। ওনারা প্রাউড ফিল করে, আমার নিউজ আসে, পেপার কাটগুলো রেখে দেয়, বাধাই করে, টিভি ইন্টারভিউ দেখলে আত্মীয় স্বজনকে কল দিয়ে লিঙ্ক পাঠায় বা দেখতে বলে। এটা একটা উৎসবের মতো আছে। যদিও হঠাৎ করে টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে আমার মা দেখে আমি একটা রান্নার শোতে গেস্ট হিসেবে গিয়েছি, তো আনন্দিত হয়, অবশ্যই প্রাউড ফিল করে। কিন্তু একই সময় আসলে বিজনেসটা তো বরাবরই সবসময় একটা ঝুঁকিপূর্ণ প্রফেশন। এখনো কিন্তু আমাকে বলে তুমি এগুলো ছেড়ে দাও। আচ্ছা, সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে এখন তো আপনি একটা পর্যায়ে এসেছেন, যারা এখন শুরু করছে, আপনি যেমনটা বলছিলেন 2016 সালের কথা বলছিলেন, এখন যারা শুরু করছে 2026 সালে যারা এসে আপনার মতো ফ্যাশন ডিজাইনার হতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের স্ট্রাগলটাকে আসলে আপনি কিভাবে দেখেন ওই সময়ের তুলনায় এখন? এখন আমার মনে হয় আরও বেশি উন্নত প্রযুক্তি আমাদের এখানে, প্রোডাকশন থেকে শুরু করে এবং প্রচুর টেক্সটাইল মিল থেকে আমাদের অনেক রকমের ভ্যারাইটি অফ ফ্যাব্রিক আসে। আর অনেক ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউট থেকে ডিজাইনাররা বের হচ্ছে। আমরা যেমন ইন্টার্ন করাই, আমার জন্য যেরকম কঠিন এবং স্ট্রাগলিং ছিল, কারণ আমি কোথাও জব করতে পারতাম না, কারণ আমার ফ্যাশন ডিজাইনিংয়ে ব্যাকগ্রাউন্ড ছিল না। সো আমাকে কেউ ডিজাইনার হিসেবে হায়ার করতো না যাদের জন্য আমি ক্রিয়েটিভ কিছু করে দিব। আমি নিজে নিজে ভুল করে করে শিখেছি, ফ্যাব্রিক কিনতাম, ভুল করতাম, তারপরে শিখতাম।
সো নতুন যারা আসছে তাদের জন্য কিন্তু এখন ইনস্টিটিউট আছে, তাদের জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক রকমের কন্টেন্ট আছে, এবং আমরা ডিজাইনাররা বাংলাদেশের সবাই অনেক ওয়েলকামিং ইন্টার্নদেরকে শেখানোর জন্য এবং কাজ দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যদি বিজনেস করতে হয়, ডিজাইন করা একটা জিনিস এবং ব্যবসাটা চালিয়ে যাওয়া আরেকটা জিনিস, অবশ্যই টিম বিল্ড করে স্টার্ট করা দরকার। কেউ একজন ফাইন্যান্স দেখবে, কেউ একজন ডিজাইন দেখবে, কেউ একজন প্রমোশন এন্ড মার্কেটিং দেখবে। না হলে একজনের ওপরে অনেক বেশি প্রেশার, টিম ওয়ার্ক করে একদম টিম ওয়ার্ক হলে একটু গ্রোথটা ফাস্ট হয়। আমি যেমন একা করেছি, আমি প্রমোশনের ফটোশ্যুটটাও আমি অ্যারেঞ্জ করতাম, এবং ফাইন্যান্স যেটা আমার এই ইনভেস্টমেন্ট ম্যানেজ করা, নিজে নিজে সেল থেকে ক্যাপিটাল তৈরি করা, সেগুলো আমি নিজে করতাম। তো আমার জন্য জার্নিটা কিন্তু 2013 থেকে আজকে 2026। সেটা নিশ্চয়ই পুরো প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আপনাকে বুঝতেও সহযোগিতা করছে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে বাংলাদেশের যদি বলি যে আমাদের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে আসলে, যদি রপ্তানি খাতের কথা বলি, পুরোটাই আসলে পোশাক বা তৈরি পোশাক খাতের উপরে। কিন্তু আমরা সেখানে সাধারণত দেখি যে আমরা বাইরে থেকে যে ডিজাইনগুলো আসে বা তাদের যে অর্ডারগুলো আসে সেগুলোকেই ফলো করি। বাংলাদেশের কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত আসলে তৈরি হয়েছে এমন পরিস্থিতি আসলে আমরা তৈরি করতে পারিনি। আপনারা যেহেতু এই খাতে কাজ করেন, আপনার কাছে একটু জানতে চাই যে কেন আমরা এই জায়গাটাতে পিছিয়ে আছি? বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বা প্রস্তুতকারক একটা দেশ, তার নিজস্ব ব্র্যান্ড নেই কেন? কারণ হচ্ছে ফ্যাশন ডিজাইনার এবং যারা ক্লোদিং বিজনেস, আমার নিজের যেটা রিয়েলাইজেশন, আমরা অনেক চিন্তা করি কেন আমরা বড় হতে পারছি না। তার মধ্যে বড় একটা বাধা হচ্ছে যারা এক্সপার্ট এবং যারাই কাজ করছে তারা একটা সিকিউর জব চায়। যারাই শিখে আসছে, যারা তৈরি পোশাক খাতে বড় বড় গার্মেন্টসে কাজ করছে, একটা ভালো ডেজিগনেশন নিচ্ছে, তারা ওই জগৎটাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এইখানে যখন আমরা স্টার্ট করছি, এটাকে বুটিক নাম দেওয়া হচ্ছে, ডিজাইনার স্টুডিও নাম দেওয়া হচ্ছে, এবং ব্যাক এন্ডে আমাদের কিন্তু দেখেন পার্শ্ববর্তী দেশ ঋতুকুমার, সাবিয়াসাচি, মানিশ মালহোত্রা, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় বিজনেস ভেঞ্চারগুলো আছে ওখানে, সবচেয়ে বড় ইনভেস্টররা রেডি। কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে করতেই 20 বছর চলে যায় যে আমরা ভালো করব, অ্যান্ড ফিমেলরা যখন আসে তাদেরকে মনে করা হয় ওনাদের কিছুদিন পরে মুড সুইং হবে, উনি হয়তো সংসারে ঢুকে যাবে, আর কাজে মনোযোগ দিবে না, হয়তো এখানে ইনভেস্ট করাটা একটা রিস্ক। কিন্তু আমি যে 14 বছর ধরে 15 বছর ধরে একা একা এত দূর নিয়ে আসলাম, এটাকে কেউ সঠিক দৃষ্টিতে দেখার মতো টেন্ডেন্সি আমি জানি না কারো, মানে কেউ চিন্তা করেছে কিনা। কিন্তু আমরা ওইভাবে করে যখন নিজের বিজনেসে সারা বছর ব্যস্ততা থাকে, ফাইন্যান্স নিয়ে চিন্তা করে বড় একটা গেম প্ল্যান করা, এটা অনেক বড় টাইম, একটা পজ নিতে হয়, পজ নিয়ে সেখানে প্রিপারেশন নিয়ে আসতে হবে। এইটার সাথে সাথে আসলে যে মানে ইন্টারন্যাশনাল এক্সপোজার, সেটাও কি একটা বড় বাধা বলে ইন্টারন্যাশনাল মনে হয় এক্সপোজার কিনা? তখনই আসবে যখন আমরা একটা টিম ওয়ার্ক করবো এবং সবাই মিলে চাইবো যে বাংলাদেশি শিল্প, বাংলাদেশি প্রোডাক্ট দেশের বাইরে। আমরা নিজেরাই তো প্রাউডলি বাংলাদেশি প্রোডাক্ট করতে চাই না। আমাদের অনেক জনগণ আছে যারা একটা বিদেশি ব্র্যান্ডকে যতটা প্রাউডলি সে ক্যারি করতে চায়, যতটা ক্রেজি হয়ে পারচেস করতে চায় বাংলাদেশি, কিন্তু যখন একজন ইন্ডিয়ান বা পাকিস্তানি ডিজাইনার তৈরি হয়, প্রথমে তো তার ঘরের মানুষ বা তাদের চারপাশের ক্রেতারাই কিনে। সো আমার মনে হয় অনেকগুলো বিষয় মিলে আসলে বাংলাদেশের বড় মানে আমাদের ব্র্যান্ড যেটা হয়ে হয় উঠছে যে না। আমরা মানে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও আমাদের অভ্যন্তরীণ চাহিদার জন্য আমরা প্রতিবেশী বেশ কয়েকটা দেশের উপর নির্ভরশীল। মানে সেটা একটা বড় কারণ বলে মনে করছেন আপনি? আমার আমার এটা একটা, আরেকটা হচ্ছে আমাদের যারা প্ল্যান মেকার, আমাদের যারা উদ্যোগটা নিচ্ছে, তারা প্রপার প্ল্যান এবং প্রপার ফান্ড পাচ্ছে না। প্রপার ফাইন্যান্সিংয়ের অভাবে বড় প্ল্যান আগাচ্ছে না। আমাদের এখানে আড়ং দাঁড়িয়েছে না, আড়ং তো দাঁড়িয়েছে, তা সেটার সাথে তাহলে আরেকটা পাল্টা যুক্তিও তো নিশ্চয়ই আছে, কারণ আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের ভোক্তাদের যে আর্থিক সক্ষমতা, সেটার বিবেচনায় যদি আমরা দেখি এবং আমাদের যে আবহাওয়া, তার সাথে মিলিয়ে আপনি আড়ংয়ের কথা বললেন, সেইখানে আসলে পোশাকের যে দাম এবং প্রতিবেশী বেশ কয়েকটা বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো থেকে আসে, ভারত বা পাকিস্তান থেকে যে বা চায়না থেকেও মাঝে মাঝে পোশাক আসে, সেই পোশাকগুলোর যে যেটাকে বলা হয় যে দীর্ঘস্থায়ী ব্যবহারের সুযোগ,
এইটার সমন্বয়ের জায়গায় যদি যাই, আমরা দেখি যে আসলে দেশে যে পোশাকগুলো তৈরি হয় সেটা থেকে আসলে মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আসলে খুব বেশি সুযোগ বা ব্যবহার উপযোগিতার ক্ষেত্রে যদি বলি, খুব বেশি সুবিধা সেখান থেকে পায় না। সে কারণেও আমরা দেখি যে ভারত বা পাকিস্তানি পোশাকের প্রতি মানুষ বেশি এখানে ঝোঁকে। না, এই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আসলে দেশীয় যে ফ্যাশন হাউসগুলো আছে বা দেশীয় যে পোশাকগুলো আমরা দেখি, আপনি বলছিলেন যে দেশের মানুষ বাইরের পোশাক, বিশেষ করে ভারতীয় বা পাকিস্তানি পোশাকের প্রতি বেশি আগ্রহ বা বেশি ব্যবহার করে। তো সেখানে আসলে যে প্রশ্নটা আমার, যে অর্থনৈতিক সক্ষমতার বিচারে যদি দেখি, যে দেশীয় একটা ফ্যাশন ডিজাইন থেকে 7,000-8,000 টাকা দিয়ে যে পোশাকটা একজন নারী বা পুরুষ কিনছেন, সেটি থেকে সে যে ব্যবহার উপযোগিতা পায়, তার চেয়ে ভারতীয় বা পাকিস্তানি একটা পোশাক থেকে আরো বেশি ব্যবহার উপযোগিতা পায়। সেটি একটা বড় কারণ কি না আসলে দেশীয় উদ্যোক্তাদের এই পণ্যগুলো বেশি ব্যবহার হচ্ছে না, সেটি কি একটা বড় কারণ? এটা কিন্তু আমরা কিন্তু দুইটার বিষয় নিয়ে কথা বলছিলাম। এক হচ্ছে আমাদের কেন গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠেনি। গ্লোবাল ব্র্যান্ড যেগুলো সেইটা কিন্তু আসলে আমাদের এখানে যারা ম্যানুফ্যাকচার করে নিয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলছি না। আমরা বলছি কেন ওই ধরনের ব্র্যান্ড বাংলাদেশে হয়নি যেটা ইন্টারন্যাশনালি রিকগনিশন না, আমি পাচ্ছে। দুটোই জানতে চাচ্ছি। মানে আপনি যেটা বলছিলেন যে আহ, বাইরের দেশগুলোতে আমরা দেখি যে, যেমন পাকিস্তানের কথাই আপনি বললেন, যে পাকিস্তানি কোনো ব্র্যান্ড তৈরি হওয়ার আগে সেই দেশের জনগণ সেটাকে খুবই গ্রহণ হ্যাঁ, করে, তারা ব্যবহার করে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই তো জিনিসটা দেখি না। আমরা যখন দেখি পাকিস্তানি ব্র্যান্ডগুলোর টেক্সটাইল, মানে যেটা কাপড়টা বুনন হয় সেটাই কালার নষ্ট হবে না, এবং এমব্রয়ডারিটা ম্যাস প্রোডাকশনের জন্যই হয়। হুম, আমি কিন্তু কোনো মানে অরিজিনাল পাকিস্তানি পিস খুব কম প্রাইসে পাইনি। হুম, হুম, আমাদের এখানে যেগুলো পাকিস্তানি কম প্রাইসে, যদি 2,000ও বলেন 3,000ও বলেন, এটা অরিজিনাল পিস না। হুম, ওগুলা বাংলাদেশে লোকালি মেড করে পাকিস্তানি নামে চালানো হয়, কারণ ওদের ডিজাইনটা খুব অলরেডি ইন্টারন্যাশনাল মডেল দিয়ে দ্য প্রমোশনের স্টাইল দিয়ে খুব একটা হাইপ তৈরি হয়, এবং আমাদের এখানে ওই বেঞ্চমার্ক অ্যান্ড ওই ট্রেন্ড সেট করার কোনো মানে তার মানে হচ্ছে না বিষয়টা হচ্ছে scope। যে কাপড়টা, ফেব্রিকটা আমাদের হ্যাঁ, আমরাই তৈরি তো করছি, আমরাই তৈরি করছি, কিন্তু কিন্তু ওদের নাম ডিজাইনটা কপি হ্যাঁ। করে এবং ওদের এ- এ- নামটা আমার বসানোর কারণে এটা যাচ্ছে। আমার এরকম একটা অভিজ্ঞতা আছে। আমাদের একজন ব্রাইডাল কাস্টমার যে ফ্লোরিডাতে থাকে, ওনার শ্বশুরবাড়ি থেকে ওনাদের পক্ষ থেকে পাকিস্তানের গাউন দিয়েছে, এবং আমাদের ড্রেসটা তার চেয়েও বেশি সুন্দর হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে ডিমান্ড করেছে ওনারা পাকিস্তানের নামে এই ড্রেস পরাতে হবে। ব্রাইডকে বলেছে তুমি বলবো আমরা এটা পাকিস্তান থেকে কিনেছি, কিন্তু আমার ব্রাইড বলেছে আমি আমার দেশ থেকে ড্রেস এনেছি এবং আমি খুব প্রাউডলি সাফিয়ার সাথে পরবো, এবং এটা আমি কোনোভাবেই এটা অস্বীকার করব না, বা এটা আমি কোনোভাবেই বলবো না যে পাকিস্তানি। সো এটা একটা ম্যাটার অফ ফ্লেক্স হয়ে গিয়েছে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশ কি খুব সব কিছুতে পিছিয়ে, বা আমাদের টেক্সটাইল কি তার চেয়ে? আমি অনেক কাপড় দেখেছি, মানে আমি আমার প্রশ্নটা ওই আমি জায়গায়। অনেক কাপড় দেখেছি যেটা বাংলাদেশের থ্রি পিসের বা সালোয়ার কামিজ যেটা ম্যাস পিপল পরতে পারে, তার কাপড়ের কোয়ালিটি ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ম্যাস প্রোডাকশনের কাপড়ের চেয়ে অনেক ভালো, অনেক টেকসই। কিন্তু এটা হচ্ছে আমাদের মানসিকতা। মানসিকতা, মানে আমি আমাদের আমি দেশের কিন্তু মানুষের মানসিকতাই এটা হচ্ছে বাইরের দেশের প্রোডাক্ট দিয়ে ফ্লেক্স করবে, বাংলাদেশি ডিজাইনারদের কথা বলতে তাদের লজ্জা লাগে। আমি ঠিক ওই কথাটাই বললাম, যে মানে আপনি যেটা বলছেন যে বাংলাদেশে যে পাকিস্তানি বা কাশ্মীরি নামে যে পোশাকটা আমাদের ভোক্তারা পরছেন, সেটার সুতা থেকে শুরু করে ফ্যাব্রিক, কাপড় সবই যদি আসলে এই দেশেই এই তৈরি দেশে হয়, তৈরি হয়। তাহলে আসলে ওই মানে এই যে একটা বাধা, একটা সংকীর্ণতা, সেটাকে উত্তরণের আসলে উপায় কি হবে? মানে আমাদের আপনার কাছে কি একটা মনে হয়? লিমিটেশন আছে, আমাদের দেশটা আমাদের পার্শ্ববর্তী দেশের চেয়ে ছোট, এবং আমাদের জনসংখ্যা সেই তুলনায় মানে তুলনামূলকভাবে ওদের দেশের তুলনায় কম, যেখানে আমরা ট্রেন্ড সেট করা, আমরা আমাদের এখানেই বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে দেওয়া। কিন্তু আমরা যে মার্কেটের কথা বলছিলাম, যে ভোক্তারা হচ্ছে যে প্রাইজে পাচ্ছে তার জন্য পড়তে পারছে না, কিন্তু ওই ড্রেস পোশাকগুলো কম্পারেটিভলি একই প্রাইস। তাহলে আসলে আমি একটু যদি আপনাকে ভিন্ন একটা বিষয় আনতে চাই, মানে একটা পোশাক যখন আপনি ডিজাইন করছেন, সেই পোশাকটাকে ব্র্যান্ডিং করা, মানুষের কাছে তুলে ধরা, মানে সেখানে গণমাধ্যমেরও একটা নিশ্চয়ই ভূমিকা আছে, মানে সেটি চলচ্চিত্র মাধ্যম বলুন বা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেলিব্রিটি, যাই বলি না কেন, আমাদের যারা celebrity, বড় স্টার মানে আছে, সেখানে কি একটা কমতি আছে, যে কারণে যে বাংলাদেশের পোশাক আমরা সেইভাবে আসলে এটাকে হাইলাইট করতে পারছি না বা ব্র্যান্ড আমাদের ক্রিয়েট করতে পারছি না? আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্টারন্যাশনাল আর্টিস্ট
সেই তুলনায় গ্লোবাল আর্টিস্ট যদি হতো তাহলে হয়তো আর একটু দূরে পৌঁছাতো। আসলে যেটি হয়, আমরা বাংলাদেশে যখন আমাদের বাজারগুলোতে যাই বা শপিং মলগুলোতে যাই, এটি শুধু মানে বড় শপিং মল শুধু না, একেবারে গ্রামের ছোট শপিং মলেও সেখানেও দেখা যাচ্ছে যে পোশাকগুলোর নাম হচ্ছে আনারকলি, নানান রকম পাখি ড্রেস। তো এই যে ব্র্যান্ডিংটা হয়, বাংলাদেশে কোনো ডিজাইন বা পোশাক কেন হচ্ছে না এইভাবে? আচ্ছা, এইটা মেইনলি আসলে আমি ওই ড্রেসগুলোর নামের কথা আমার কাস্টমার গ্রুপ ওইটা না, কিন্তু না, আমি আমরা যে ওভারঅলই যারা জানতে ওভারঅল ডিজাইনার ওয়ারের কথা বলি। কারণ আপনি এই আলোচনার শুরুতে বলেছিলেন যে এইটা ম্যাস লেভেলে যত ব্যবহারটা বাড়বে তত আসলে ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। মানে হ্যাঁ। আপনার হয়তো নিশ কাস্টমার অন্যটা, কিন্তু ওভারঅল এই ইকোসিস্টেমের হ্যাঁ। মধ্যেই তো আপনি ব্যবসা করছেন। একদমই। আর তার মধ্যে যেহেতু আমাদের জনসংখ্যা পার্শ্ববর্তী দেশের মতো এত বড় একটা দেশ না, আমরা নিশ্চয়ই। ছোট দেশ, তো নিশ্চয়ই। আমাদেরকে তো আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। নিশ্চয়ই। সেটা ইন্টারন্যাশনালি হলে আরো ভালো, কারণ তাহলে আমরা প্রপার প্রাইসটাও পাবো এবং গ্লোবাল রিকগনিশনও পাবো। এবং আপনার কথা সূত্র ধরেই যদি বলি, আপনি যেমনটা বলছিলেন যে আমার পোশাক, আমার ডিজাইন যদি আমার দেশের মানুষের মধ্যেই জনপ্রিয় না হয়, জনপ্রিয় না হয়, তারাই যদি খুব বেশি বেশি ব্যবহার না করে, তাহলে আসলে ইন্টারন্যাশনালি সেটাকে তাহলে তো আমি রিকগনাইজ করা রেভিনিউটাই কঠিন না। তৈরি করতে পারবো না, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে বা গ্লোবাল মার্কেটে হিট করব। ঠিক সেই সূত্র ধরেই আমি ওইটা জানতে চেয়েছি যে জি। এই মানে সেটি গ্রামের একটা মার্কেট থেকে যখন শুরু ট্রেন্ড করে সেট করে দেয়, একেবারে ঢাকা শহরের ট্রেন্ডটাকে সেট বসুন্ধরা করে যমুনা দেয় থেকে। একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট। আমাদের দেশে তো কারিনা কাপুর নেই, আমাদের দেশে শাহরুখ খান নেই, আমাদের দেশে আলিয়া ভাট নেই। তো যখন ইন্ডিয়ান কোনো ডিজাইনার ছোট্ট মফস্বল শহরে শুরু করেছে, এরকম অনেক গল্প আছে, যারা ছোট মফস্বল শহরে শুরু করেছে এখন গ্লোবাল সবচেয়ে ফেমাস বা সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল হেরিটেজের দিয়ে তার স্টুডিও বা তার ফ্যাশন স্টুডিওটা তৈরি করা হয়েছে। কিভাবে হয়েছে? ওখানে প্রথমে আগে লোকাল ডিজাইন মার্কেটে তারা তাদের প্রোডাক্ট নিয়ে সগর্ভে অবস্থান নিয়েছে, তারপরে তাদের দেশের সেলিব্রিটিরা তার ডিজাইন অ্যাকসেপ্ট করেছে। তো তাদের দেশে ওই ধরনের সেলিব্রিটি আছে যারা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে তাদের দেশের ডিজাইন, যেমন ভারতের ডিজাইনগুলো পৃথিবীব্যাপী আগে তাদের দেশের ডিজাইনার সেলিব্রিটিরা প্রমোট করে। আমাদের এখানে যখন বাঁধন আপু, আজমেরি হক বাঁধন আপু কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিল, তখন কিন্তু তার শাড়ি আর ব্লাউজটা ওই সময় থেকে জামদানির একটা বড় ট্রেন্ড তৈরি হয়েছে। সো এটা আসলে সবাইকে মিলে আমাদের ডেভেলপ করতে হবে একসাথে। আমরা যদি কালচারালি ডেভেলপ হই, আমাদের দেশের আর্টিস্টরা যখন ইন্টারন্যাশনালি অনেক বড় বড় প্রজেক্ট করবে, তখন কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিটাও আস্তে আস্তে একসাথে বড়, এটা একটা মানে বড় পেনিট্রেশন টু দ্য মার্কেট। আমি যখন সালমান মুক্তাদিরের জন্য অফ হোয়াইট শেরওয়ানি বানিয়েছিলাম বিয়ের পোশাকে, ওই পোশাকটার পরে থেকে পুরো ইন্ডাস্ট্রি অফ হোয়াইট শেরওয়ানি খোঁজার জন্য আমাদের নাম্বারে রিচ করেছিল। সো এর পরবর্তী 6 মাস যতগুলো বিয়ে হয়েছে সবাই অফ হোয়াইট পড়তে চেয়েছে। সো সেলিব্রিটিদের অনেক বড় একটা ভূমিকা থাকে, কারণ ট্রেন্ডটা সেট করে আসলে উনারাই। সো সামহাও আমি আমার ডিজাইন আমাদের দেশের সেলিব্রিটিদের চোখে পড়েছিল শুরু, মানে মাঝামাঝি সময় আমার জার্নির, আমি বলবো না খুব শুরুতে, এটা কোভিড আফটার কোভিড সময় থেকে। কিন্তু আমাদের যারা সেলিব্রিটি আছেন, আমি যদি একেবারে নাম নিয়েই বলি, চলচ্চিত্রে সাকিব খান, তার তো একটা ক্রেজ আছে, মৌসুমী অথবা আরও যারা আছেন পূর্ণিমা, তাদের ফ্যাশনগুলোকেও যদি আমি একেবারে প্রান্তিক মানুষের মধ্যে তো তাদের একটা গ্রহণযোগ্যতা দেখি, সেখানেও তো আসলে তারাও কিনতে গেলে আসলে সেই আনারকলি আর পাখি ড্রেস কেন করছে না। শাকিব খানের যেটা পরে, শাকিব খান বা আমাদের আরও যারা সেলিব্রিটি আছে তারাও কিন্তু সামহাও ফ্যাশনে ইম্প্যাক্ট ফেলে, কিন্তু বাংলাদেশে আমরা যারা ডিজাইনার তারা আমরা কিন্তু একদম গ্লোবাল রুট লেভেলের জন্য ডিজাইন করে আমাদের শুরুতে যেটা বলছিলাম সেই আমাদের জায়গাটা তো আসলে ফান্ডের কিন্তু কমতি রয়ে গেছে। মানে কারণ আমি আপনার কথা একটা থেকে যেটা ডিজাইন বুঝছি করি, যে এটা আমাদের প্রান্তিক লেভেলের মানুষের হ্যাঁ। মধ্যে বেশি সংখ্যক মানুষ, যেখানে কাস্টমারের সংখ্যাটা যেখানে বেশি, সেই জায়গায় আসলে এখনো ফ্যাশন ডিজাইনারদের পৌঁছানো তারা তো সক্ষম হয়নি। আমাদের একটা ব্যাপার থেকে লিমিটেড এডিশন। নিশ্চয়ই। আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, কিন্তু সেই বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আসলে তাহলে আমরা যে ফ্যাশন ডিজাইনকে এগিয়ে নিতে চাচ্ছি, বাংলাদেশের ব্র্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছি, সেখানে আসলে শুধুই কি আসলে আপনারা যারা ফ্যাশন ডিজাইনার আছেন বা পোশাক নিয়ে যারা কাজ করছেন, এটা কি শুধু তাদের একক প্রচেষ্টায় সম্ভব, নাকি এখানে গণমাধ্যম বা চলচ্চিত্র মাধ্যম বা
মানে সংস্কৃতি, কালচার, সরকার সবার মিলে একটা সমন্বিত প্রচেষ্টা লাগবে কিনা। যে কথা বলছিলাম আসলে, আমরা তৈরি পোশাক খাতের দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশ। আমাদের নিজেদের অভ্যন্তরীণ বাজার পাকিস্তান এবং ভারতীয় এবং চায়না পোশাকে একটা বড় অংশ জুড়ে আছে। আর কিছু খুব সীমিত পরিসরে আসলে ফ্যাশন ডিজাইনাররা আপনার কাজ করছেন। নিজস্ব কিছু কিছু ব্র্যান্ড তৈরি হয়েছে খুব ব্যক্তি উদ্যোগে বা একক উদ্যোগে, হয়তো সেটি বিশ্বের বিভিন্ন জায়গায় গেছেও। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা একটা পুরো বিশ্বের এই বাজারে জায়গা করে নিতে চাই, সেই ক্ষেত্রে আসলে শুধুই কি ফ্যাশন ডিজাইনারদের একক প্রচেষ্টাই এটা যথেষ্ট হবে? আমার যেটা মনে হয়, আমরা যারা নিজ উদ্যোগে শুরু করেছি, আমরা তো অনেক দূর পর্যন্ত নিজেদের মতো করে এসেছি, কিন্তু এটা আপনি যেটা বলছিলেন সরকারের উদ্যোগ, এখানের মিডিয়া এবং সেলিব্রিটি যারা আছে বা এই চলচ্চিত্র জগৎ এবং ইনফ্লুয়েন্সাররা এখন বড় ভূমিকা পালন করছে। বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা ইন্টারন্যাশনালি কাজ করে। পুরো একটা ইটস লাইক এ সার্কেল, ফুল সার্কেল। এখানে সবগুলো পার্টের একটা বড় ভূমিকা পালন করতে হবে। আমার মনে হয় এটা প্ল্যান সেট করার একটা ব্যাপার, এটা 1-2 দিনের ব্যাপার না। মানে এখন কি আপনি ফিল করেন যে সেই প্ল্যানটা আসলে আছে বা কোনোভাবে ছিল এক সময়, এখন হয়তো কাজ করছে না, নাকি এটা কখনোই নেওয়া হয় নাই? এটা আসলে আমাদের এভাবে ভাবা হয়েছিল এটা কিনা? এটা এটা অনেক বড় একটা প্রসেস, যেটা আসলে অনেকে শুরু করে কিন্তু ক্লান্ত হয়ে যায়। এখানকার মানুষের ক্রেতাদের যেরকম মানে প্রতিনিয়ত পরিবর্তন হয় তাদের মানসিকতা, তারপরে হোঁচট খায়, অনেকবার ফেইলিয়ার আস্তে আস্তে অনেকে থেমে যায়। আবার অনেকে আছে অতদূর পর্যন্ত চিন্তাই করে না, ভালো ডিজাইন করছি আমি, মাসে একটা ভালো সেল হচ্ছে, প্রফিট হচ্ছে, আমরা আর কিন্তু আমি ভেবে দেখেছি অনেকবার, আমি আমার ব্র্যান্ডটাকে গ্লোবাল ব্র্যান্ড বানাতে অনেক অনেক রকম করে চিন্তা করছি, অনেকভাবে চেষ্টা করছি। কিন্তু মেইন প্রবলেম কি হয়, প্রথমে হচ্ছে 4-5 বছরের যে একটা ধাক্কা আসবে, যে আপনি একটা বড় প্ল্যান করবেন এবং আপনাকে ক্রেতারা সাপোর্ট করবে না, এবং একটা সময় আপনি ওটাকে উতরিয়ে যাবেন, সেই ধাক্কাটায় সাপোর্টটা আমি পাই নাই কখনো। মানে লেগে থাকার ওই সময়টাতে হ্যাঁ, আপনি বলেন, আপনাকে একজন নারী উদ্যোক্তা হিসেবে বা আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার ব্যাংকে ট্রানজ্যাকশন অ্যান্ড মর্টগেজ ছাড়া আপনি 1 কোটি টাকার উপরে কোনো লোন নিতে পারবেন না। আপনার যদি ইনহেরিটেন্ট অনেক বেশি অ্যাসেট না থাকে, আপনি যদি নিজে ফান্ডটা না তৈরি করেন, সরকারের কোনো উদ্যোগ নেই আপনাকে টেনে আপনার ক্যাপাবিলিটি দেখে একটা বড় ব্র্যান্ড তৈরি করার প্ল্যান দিয়ে দেওয়ার নেই এখানে। আমরা তো আসলে অতীতে অনেক শুনেছি যে ব্র্যান্ডিং বাংলাদেশকে তুলে ধরা চীনে, মানে বিশ্বের দরবারে। আবার ধরেন যদি বলি আমরা, আমাদের ক্রিকেট বিশ্বব্যাপী অনেক দেশেই পরিচিত, সেটাকেও আসলে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি আমাদের এই খাতে, আমাদের যেটি প্রধান পণ্য তৈরি পোশাক, সেটিকে আসলে বিশ্বের দরবারে নিজস্ব হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কতটুকু কাজে লাগাতে পেরেছি আমরা? কিছুদিন আগে দেখেছি আমাদের ইন্টারন্যাশনাল ফুটবলে আমাদের এখানকার লোকাল একজন ডিজাইনার ডিজাইন করেছিল এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ওইটা ও একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে কিনা বা তৈরি করতে পেরেছে কিনা আমি সেটা জানি না, বা ওইটা নিয়ে খোঁজ করা হয়নি। আবার একইভাবে আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু আবার বিশ্বখ্যাত ক্রিকেটাররা তৈরি হলো, সো আমাদের এখানে যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তৈরি হবে না, সেটা কিন্তু এটা হচ্ছে ক্রিকেট যখন শুরু হলো, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে 97-98 হচ্ছে ক্রিকেটের খুব আনাড়ি অবস্থা, সেখান থেকে এত দূর আসলো। এটা একটা ক্রিকেটার কি একা খেলে পেরেছে, এটা একটা ন্যাশনাল প্রসেসের মধ্যে ইন্টারন্যাশনাল প্রসেসে পৌঁছেছে। ফ্যাশনটাও তাই, আপনি আমাকে একা ছেড়ে দিলে কি আমি বেশি দূর যাওয়া সম্ভব? আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমি তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই কাজ করি, কিন্তু আমি তো তারপরেও ওই পজটা পাই না, সময়টা নিতে পারি না যে আমি আজকে আমার বিজনেসে সেল কি হলো না চিন্তা করে আমি একটা বসে বিজনেস প্ল্যান বানাবো। ইভেন আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে বা ইয়াং এন্টারপ্রেনার হিসেবে আমি যদি একজন এক্সপার্ট কনসালটেন্টও হায়ার করি, তাকেও যে সময়টা দিতে হয় যে একটা প্ল্যান বানাই, সেটাও তো অনেক বড় একটা ইনভেস্টমেন্ট টাইমের। তো ওই সময়টাও তো আমাদের থাকে না যারা নতুন স্টার্ট করে। আমি যেটা বলছিলাম, ব্যাংক আমাকে লোন দিবে মাত্র 1 কোটি টাকা। 1 কোটি টাকা একটা শোরুমও দেওয়া যায় না, যেটা আর কি আপনি 6 মাস চালাবেন, বা একটা শোরুম দিয়ে প্রপারলি, বা আপনি স্টক রেডি করবেন যেটা গ্লোবাল মার্কেটে দেখাবেন,
তারপরে কি হবে? তো আপনার সবসময় প্রেশার যে আপনি আজকে তৈরি করে কালকের মধ্যে সেল এনশিওর করতে হবে। সেই যদি সেলটা যদি কাস্টমার না নেয় তাহলে আপনি ওই টাকাটা কিভাবে রিটার্ন করবেন? তার সঙ্গে সঙ্গে তো আবার আমাদের দেশের যদি আমরা বলি যে আসলে এই যে ঈদ কেন্দ্রিক বাণিজ্য যেটি সারা বছর তো নিশ্চয়ই এইভাবে বাণিজ্যটা চলে না, সেটাও একটা ট্রেন্ড, হ্যাঁ। মানে অবস্টাকেল কিনা আসলে এই ব্যবসার ক্ষেত্রে? না, সারা বছর পোশাক একটা জিনিস যেটা সারা বছর আপনি লাগবেই। কিন্তু আমি দেখেছি করোনার মধ্যেও মানুষ পোশাক পারচেজ করেছে। কিন্তু প্রাইস রেঞ্জটা কমে যায়, টাইপটা চেঞ্জ হয়ে যায়। ঈদের সময় যেমন পুরুষদের ব্র্যান্ড যেগুলা ট্রেডিশনাল বাংলাদেশি সেটা ঈদের সময় কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সারা বছর স্লো থাকে। সো এই যে আপনি একটা সিজনে প্রফিট করলেন, সারা বছর লসটা টানলেন এবং সেই প্রফিটের সময়ের যে রেভিনিউটা আপনি ইনভেস্ট করে ফেললেন স্লো সিজনে, এই দায়িত্বগুলো কে নিবে? সো এই জন্যই তো পরিবার চায় না যে বিজনেসে নামুক কেউ, কারণ ওর যে একজন উদ্যোক্তার যে স্ট্রেস, একজন উদ্যোক্তার যে ভেতরের কষ্ট, এটা আসলে যারা ফ্যামিলি তারাই জানে যে এটা আসলে কিভাবে কত নির্ঘুম রাত যায়। এটা কিন্তু নেশা ছাড়া আর কিছু না। আমরা কিন্তু এই দেশে একটা বিজনেসের উদ্যোগ নিয়েছি, এটা একটা প্যাশন, প্রচণ্ড প্রচণ্ড একটা অ্যাডিকশনের মতো দেখেই নিয়েছি, কারণ এখানে কাস্টমারদের কোনো খুব বেশি সাপোর্ট নেই যে না এরা ডেডিকেটেডলি বাংলাদেশেই পড়বে। বাট আমার ব্রাইডালে তৈরি করেছি আমি ওই জায়গাটা। অনেক মানুষ আছে যারা আমাদের ডিজাইন সেটি তো আপনি একটা নিশ মার্কেট নিয়ে কাজ করছেন, কিন্তু একদমই। আমরা যে স্বপ্নের কথা বলি, যা পরিবর্তিত বাংলাদেশের কথা বলি, সেখানে তো আসলে পুরো ইন্ডাস্ট্রিটাই একটা ইকোসিস্টেমের মধ্যে দাঁড়াবে, একটা শৃঙ্খলা দাঁড়াবে, এবং সেটি শুধু বাংলাদেশের ওপর যে ভিত্তিটা তৈরি হবে সেখান থেকে হয়তো বাংলাদেশের ব্র্যান্ডটাকে মানুষ বিশ্বর বাইরেও চিনবে। সেই জায়গা থেকে যদি বলি, এখনো আসলে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এই যে একটা বড় বাজার এখনো রয়ে গেছে, সেখানে আমাদের ফ্যাশন ডিজাইনারদের কাজ করার স্কোপটা এখন কতটুকু আছে? কারণ আমরা দেখি যে এখানে খুব বেশি মানুষ এটা নিয়ে কাজ করে না, নিশ্চয়ই আপনি আরো ভালো বলতে আমি পারবেন। মনে করি এটা হচ্ছে রিটেল ব্র্যান্ড, যেটা রিটেল ব্র্যান্ড হওয়া যাবে না, এটা রিটেল একটা স্টোর হবে, সবাই এসে কিনবে ইউনিক প্রোডাক্টস অ্যান্ড লিমিটেড এডিশন। কোয়ালিটি মেনটেন করার জন্য কিন্তু আমরা ওই কম রেঞ্জের প্রায় তৈরি করে মিলাতে পারি না। কারিগরের মজুরি, মেশিনারিজের যে দাম, দিন দিন যেভাবে কাপড়ের দাম বেড়ে যাচ্ছে এখন, আমরা যে ধরনের প্রোডাক্ট কাপড় ব্যবহার করি সেটা তৈরি হতেই 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়। তখন ডিজাইনারের সোয়েট কস্ট, কারিগরদের ওভারটাইম কাজ করালে যে ইয়াটা আসে, সব মিলিয়ে আমরা আসলে লিমিটেড এডিশনটাই ডিজাইনার ওয়্যার ট্যাগটাই আমার জন্য হয়ে গিয়েছে এটা, কারণ আমার উপায় নেই। ফ্যাশন আমি ডিজাইনারদের সার্ভাইভ করার সার্ভাইভ জন্যই করার জন্য আসলে তাদের যে প্রাইস রেঞ্জটা এটা নিচে নামানো যায় না, কারণ আমরা তো ম্যাস প্রোডাকশনের জন্য রেডি না। ম্যাস প্রোডাকশনের জন্য আপনাকে অন্তত 1 বছর সেল অফ করে শুধু তৈরি করতে হবে এবং আপনি রিটার্ন আশা করতে পারবেন না। নিশ্চয়ই আমরা এই আলোচনা শেষ করব। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে পরিবর্তিত বাংলাদেশে আপনি বিশেষ করে এই যে শিল্পটা বা এই খাতটা, এটাকে আসলে কোথায় দেখতে চান, কোন জায়গায় দেখতে চান, এবং সেজন্য উদ্যোক্তা, বেসরকারি খাত, ব্যাংক এবং সরকার সব মিলে কার কি সহযোগিতা লাগবে বলে আপনি মনে করেন? আমি মনে করি ব্যাংকদের যে কোনো নতুন উদ্যোক্তা পোশাক খাতে যারা ডিজাইনার ওয়্যার আছে তাদের পটেনশিয়াল এবং তাদের জার্নিটা চেক করে তাদের জন্য একটা প্ল্যান বানিয়ে নিজেদেরই এগিয়ে আসা উচিত, কারণ এখানে অনেক বড় অপরচুনিটি, বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে। এবং সরকারেরও এটার জন্য আমি কালকে দেখলাম যে স্টুডেন্টদের জন্য সরকার 10 লাখ টাকা ব্যাংকে বিনা জামানতে মানে স্টেটমেন্ট দিবে আর কি। সেরকমই একটা বিষয় করতে হবে যে না, আমি দেখেছি উনি চেষ্টা করেছে, সো বা কোনো একটা ইন্ডিভিজুয়াল চেষ্টা করছে অনেক বছর ধরে, এরকম অনেকেই আছে যাদের নিয়ে নিউজ হয় এবং সবারই একই গল্প, সবারই একই স্ট্রাগল যে তারা দাঁড়াতে পারছে না বিকজ সব মিলে একটা কমিউনিটি তৈরি হয়নি। সো সরকারের উচিত একটা ফান্ড প্ল্যান করা এবং একটা 10 বছরে বা 5 বছরের প্ল্যান করা, এবং আমার মনে হয় না যে এটা খুব লস বা খুব বেশি বিফলে যাবে তাদের প্ল্যান, কারণ পোশাক খাতের চাহিদা সব জায়গায় আছে। আমি বাংলাদেশে বসে, আমি ঢাকায় বসে আমেরিকা, ইউকে, ইউরোপিয়ান দেশগুলোতে আমার বিয়ের পোশাক তৈরি করে পাঠাচ্ছি, 20,000 টাকা ডেলিভারি চার্জ দিয়ে তারা পার্সেল নিচ্ছে, তাহলে তাদের আগ্রহটা তো আছে। নিশ্চয়ই সেই আমরা সুযোগটাকে নিশ আসলে কাজে মার্কেটের লাগাতে জন্য হবে। কাজ করলেও তারপরেও অনেক বড় একটা কমিউনিটি আমাদের প্রোডাক্ট পাচ্ছে না, কারণ আমরা এখানে সাপোর্ট পাচ্ছি না দেশে। নিশ্চয়ই সবার সমন্বিত প্রচেষ্টায় আসলে এই খাত এগিয়ে যাবে, বাংলাদেশের ডিজাইনাররা সারা বিশ্বব্যাপী পরিচিত হবে, বাংলাদেশের পোশাক তার নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডে
বিশ্বে জায়গা করে নেবে সেই প্রত্যাশাও আমরা করছি। আজকের মতো বিদায় নিতে হবে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমি আশা করছি আমরা কোনো সময় সগর্বে বিশ্বের বড় বড় দেশে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে সগর্বে আমাদের অবস্থান তৈরি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ থেকে ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।